নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের 7ম পর্ব। বোরখা গায়ে জোটন চলে যাচ্ছিল। এই অঞ্চলের সকলে দেখল আবেদ আলীর দিদি জোটন ফের চলে যাচ্ছে। কবে আবার সন্তান সন্ততি প্রসব করে ফিরে আসবে, কবে আবেদ আলী ফের ওর উত্তরদুয়ারি ঘরটা তুলে দিতে দিতে বচসা করবে জোটনের সঙ্গে, তা যেন সকলের জানা। হিন্দু পাড়ার মেয়েরা এই ঘটনায় খিলখিল করে হেসে একে অপরের গায়ে গড়িয়ে পড়ল। দীনবন্ধুর দ্বিতীয় পক্ষের বউ খবর পেয়ে ড্যাফল গাছটার নিচে ছুটে এসেছে। মালতী ঝোপের ভিতর বেথুন ফল খুঁজছিল। সে জোটনকে দেখতে পেয়ে চিৎকার করে ডাকল, বৌদি, দেই খাজান কাণ্ড, জুটি একটা ফকিরের লগে কই যাইতাছে। ঠাকুর বাড়ির বউরা পর্যন্ত পুকুর পাড়ে এসে দাঁড়ালো। হাতে মুশকিল আসান, বগলে কোরবানির গোস্ত এবং গলায় মালা তাবিজ। ফকির সাহেব ওপরের দিকে চেয়ে হেঁটে যাচ্ছেন। গায়ে শতচ্ছিন্ন আলখাল্লা, কাঁথার সেলাইয়ের মতো সেলাই। যেখানে যে কাপড়টুকু পাওয়া গেছে তাই জুড়ে দিয়েছেন ফকির সাহেব, ঠিক এই আল্লাহর দুনিয়ার মতো। যেখানে যা পাওয়া গেছে এই দুনিয়ার জন্য তিনি হাজির করেছেন। এই মাঠ, গাছপালা, পাখি এবং নদীর তীর, তরমুজ ক্ষেত, সবই যেন এক শতচ্ছিন্ন সেলাই করা জোব্বা। বিচিত্র দোআঁশ মাটি এবং জলের রঙে দুনিয়া রাঙিয়ে রেখেছেন আল্লাহ। তিনি এবার চোখ তুলে দেখতে পেলেন পেছনে জোটন বিবি। বোরখা পরে হাঁটতে কষ্ট হচ্ছে তার, তবু এই চেনা পথটুকু বোরখা পরে পার না হলে সম্মান থাকে না। তিনি তাকে জোরে পা চালিয়ে হাঁটতে বললেন। জোটন বোরখার ভিতরে পেতলের বদনা রেখে জোরে জোরে হাঁটার চেষ্টা করছে। এই গ্রাম মাঠ ফেলে সে চলে যাচ্ছে। নরেন দাসের বিধবা বোন মালতীকে এখন কিছু বলার ইচ্ছা। মালতীর হাঁসগুলি প্যাক প্যাক করছিল মাঠে। পুরুষ হাঁসটার জন্য মালতীর বড় কষ্ট। মালতীর শরীর আর আল্লাহর মাসুল তুলবে না ভেবে জোটনের ভিতরে ভিতরে কষ্ট হচ্ছিল। মাঠ ভেঙে কখনো নদী নালা অতিক্রম করে অথবা বাঁশের সাঁকোতে ওঠার সময় ফকির সাহেব জোটনের হাত ধরে পার করে দিচ্ছিলেন। তিনি সওদা করে ফিরছেন, হাতে পানি ফলের মতো মুশকিল আসানের লম্ফ, 3 দিকে 3 মুখ, কাজল জমানো গর্তে ছোট একটি কাঠি, 4 ক্রোশের মতো পথ। জ্যৈষ্ঠ মাস বলে নদীতে জল বাড়তে শুরু করেছে। ফকির সাহেব জোটনকে একটা পলাশ গাছের নিচে দাঁড় করিয়ে সামনের হাটে সওদা করতে গেলেন। নতুন মেহমান ঘর আলো করে রাখবে। দূরবর্তী কোনো দরগার পাশে ফকির সাহেবের ছই দেয়া ছোট মাচানের ঘর। সাঁঝ লাগলে দরগার কবরে কত মোমবাতির আলো। আলোতে খানিক সময় ঝোপ জঙ্গল সাদা হয়ে থাকে। তখন তিনি কালো রঙের আলখাল্লা পরে মুশকিল আসানের লম্ফ জেলে অন্ধকার মাঠ ভেঙে গেরস্ত বাড়ির উঠোনে উঠে যান। মোটা গলায় হেঁকে ওঠেন মাঠ থেকে। গভীর রাতে মানুষেরা ভয় পায়। মুশকিল আসান করে, বলতে বলতে উঠে আসেন। জবা ফুলের মতো চোখ লাল। রসুন গোটার তেল মুখে মেখে চোখ জবা ফুলের মতো করে না রাখলে মানুষ রাতে ভয় পায় না, পয়সা দেয় না। তখন ফকির সাহেবের মাচানে ফেরার স্পৃহা আর থাকে না। অন্ধকারের ভিতর, বিচিত্র সব ঘাসের ভিতর অথবা জমির আলে আলে এক ভয়ঙ্কর রহস্য জেগে থাকে। মনে হয় তাঁর এই সব অলৌকিক রহস্যের ভিতর আল্লাহ কোথাও না কোথাও অদৃশ্য হয়ে আছেন। বাজার করে ফিরতে বেশিক্ষণ সময় নিলেন না ফকির সাহেব। হাট পার হলে বারদির লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। পলাশ গাছের নিচে শুধলেন, যাইবেন নাকি একবার বাবা লোকনাথের আশ্রমে? জোটন বোরখার ভিতর থেকে বলল, তবে 4 পয়সার মিশ্রি কিনা লন। কিন্তু ফকির সাহেব যেন সহসা মনে করার মতো করে বললেন, কোরবানির গোস্ত নিয়া যামু কি কইরা বাবার কাছে? তার চাইতে জ্যৈষ্ঠ মাসে বাবার উৎসবে আপনারে নিয়া যামু। সুতরাং আর দেরি করা ভালো নয়, বেলাবেলিতে পৌঁছতে পারলে হয়। আরও ক্রোশখানিক পথ। ওরা জোরে পা চালিয়ে হাঁটতে চেষ্টা করল। ফকির সাহেব বললেন,
কতদিন ভাবছি একবার আপনার কাছে সইলা যাই, কিন্তু ভরসা আসিল না। কেন এই কথা কন? আমার ছই ছোট, মেলা বন জঙ্গল, কবরখানা, বড় বড় শিরিষ গাছ, রাতে ডর লাগতে পারে। আপনি আমার নয়নের মণি। বলার ইচ্ছা ছিল জোটনের, কিন্তু এত তাড়াতাড়ি এমন ভালোবাসাবাসির কথা বলতে পারল না। এ সময় বেলা পড়ে আসছিল, সূর্য মেঘনার অন্য পারে অস্ত যাচ্ছে। মাঠের পুকুরে অজু সেরে নামাজ পড়তে বসে গেলেন ফকির সাহেব। জোটনও পাশাপাশি বসে। যখন কেউ নেই আশেপাশে, কেবল ফাঁকা মাঠ, সূর্য অস্ত যাচ্ছে তো যাচ্ছেই। জোটন পা ভাঁজ করে ফকির সাহেবের পাশে বসে পড়লে মনে হলো তার সামনের গ্রামটাই বুঝি সেই প্রিয় সোলেমানপুর। তার প্রথম শাদীর সম্বন্ধের কথা মনে হলো। গ্রামের সে বড় বিশ্বাসের ছোট বিবি ছিল, সেদিন সে যেন বেগম। তার সন্তানেরাই হয়তো দূরের মাঠে ঘুরে বেড়াচ্ছে। জোটন নিজের প্রথম শাদী সম্বন্ধের কথা ভেবে আকুল হতে থাকল। আস্তানা সাহেবের দরগাতে পৌঁছতে ওদের রাত হয়ে গেল। চারদিকে কবরখানা, চারদিকে ঘন বন এবং মাঝে মাঝে শান বাঁধানো কবর। কেউ কেউ মোমের বাতি জ্বেলে দিয়ে গেছে। আজ কি বার? বুঝি কেউ কবর দিতে এসে কবরে মোমবাতি জ্বেলে দিয়ে গেছে। অন্ধকার রাতে লাঠি ঠুকে ঠুকে নিজের আস্তানার ভিতর ঢুকে বললেন, ডর নাই গো বিবি, আপনি বোরখা খুইলা এবারে হাওয়া খান। কবরের আলো থাইকা মুশকিল আসানের লম্ফটা জ্বালাই আনতাসি। ফকির সাহেব লম্ফ জ্বালতে গেলে জোটন বোরখাটা খুলে রাখল। অন্ধকারে সে কিছুই টের করতে পারছে না। এমন ঘন অন্ধকার জোটন যেন জীবনেও দেখেনি। একটা কুকুর ডাকছে না, একটা মোরগ ডাকছে না। সে দূরবর্তী কোনো গ্রামে আলো পর্যন্ত দেখল না, যেন সে যোজন দূরে চলে এসেছে। ওর ভয়ে আতঙ্কে কান্না পাচ্ছিল। জঙ্গলের ভিতর শুকনো পাতার শুধু খচখচ শব্দ। মৃত মানুষেরা ইতিমধ্যেই যেন যুদ্ধের মহড়া দেবার জন্য যোজন দূর থেকে জিন পরি হয়ে নেমে এসেছে। তখন দূরে মুশকিল আসানের আলো এবং শিয়ালের চিৎকার। ঝোপ অথবা গাছগাছালির ফাঁক থেকে ফকির সাহেবকে কোনো রসুলের মতো মনে হচ্ছে যেন। সামনে অনেকগুলি অর্জুন গাছ ঊর্ধ্ববাহু হয়ে আছে, তার নিচে নতুন কবর খোঁড়া হচ্ছে। জোটন নতুন কফিনের গন্ধ পাচ্ছিল, অথবা কারা যেন বলা বলি করছে, সোলেমানপুরের বড় বিশ্বাসের ছোট বিবির পহেলা সন্তানের ইন্তেকাল হচ্ছে। যারা কবরে কফিন নামাচ্ছিল জোটন তাদের দেখতে পাচ্ছে না। ফকির সাহেব দরগার চারপাশটায় কেবল কি খুঁজে মরছেন লম্ফর আলোতে। কবর দিতে যারা এসেছে তারা সব এখন ফিরে যাচ্ছে। জোটন এই প্রথম এখানে মানুষের সাড়া পেল। ওদের হাতে হারিকেন, ওরা নিচের পথ ধরে মাঠে নেমে যাচ্ছে। বড় বিশ্বাসের পেয়ারের ধন সকলের মুখে ছাই দিয়ে গেল। আল্লাহর বড় বিশ্বাসভাজন ছিলেন তিনি। বড় বিশ্বাসের নাম শুনতেই ছোঁয়ের নিচে জোটনের মুখ শুকিয়ে গেল। সে ফকির সাহেবের অপেক্ষায় বসে আছে, এলে খবরটা নেবে। কারণ লোকগুলি পথে যেতে যেতে সোলেমানপুরের বিশ্বাসের কথা বলছিল। বাকি কথা অস্পষ্ট, বাকি কথা কানে আসেনি। মানুষগুলিকে এখন আর দেখা যাচ্ছে না। হ্যারিকেনটা মাঠে দুলতে দুলতে চলে যাচ্ছে। ওখানে কার ইন্তেকাল হলো? জিজ্ঞেস করতেই ফকির সাহেব আসানের আলোটা জোটনের মুখে তুলে ধরলেন। কিছুক্ষণ মুখে কি দেখলেন, তারপর খুব ঘন হয়ে দাঁড়ালেন। বললেন, আপনার মুখে এই কথা শোভা পায় না বিবি, আপনি ফকির সাহেবের শেষ বিবি। বলে আরও কাছে মুখটা এনে তদ্গত চিত্তে দেখতে থাকলেন। তারপর এক সময় আবেগে বলে ফেললেন, কথা দেন আমারে সাইরা যাইবেন না। যামু না, এবারে গোস্ত রাইন্দা ফেলান। মাচানের নিচে নানান রকমের হাঁড়ি পাতিল, ভাঙা এবং ভালো সব রকমের। মাঠে জলাশয়, পিছনে নোনা ধরা ইটের প্রাচীন মসজিদ। ফকির সাহেব লম্ফটাকে বাঁশে ঝুলিয়ে দিলেন। সব জামা কাপড় মালা তাবিজ খুলে শুধু একটি নেংটি পরলেন। তারপর জলাশয় থেকে জল এনে দিলেন। রান্না হলে গোস্ত ভাত খেয়ে তাড়াতাড়ি ছইয়ের ভিতর ঢুকে মুখোমুখি বসে অন্ধকারে গল্প আরম্ভ করলেন।
আর যখন অন্ধকার এই শয়তানের রাজত্ব গিলে খাচ্ছে, যখন মনে হচ্ছিল এই ঝোপ জঙ্গলের ভিতর পরী অথবা জিনেরা হেঁটে বেড়াচ্ছে, তখন একদল ধূর্ত শেয়াল নতুন কবরের দিকে সন্তর্পণে এগিয়ে আসছে। নেমে আসার সময় ওরা পরস্পরের মাংসের লোভে খ্যাক খ্যাক করছিল। জোটন বলল, আমার কেন জানি ডর লাগতাছে। ফকির সাহেব জানেন সোলেমানপুরের বড় বিশ্বাসের ছোট বিবির বড় ছেলে কলেরায় মারা গেছে। জানেন শেয়ালেরা খাবার লোভে কবরে পা বাড়িয়ে গর্ত খুঁজছে। সুতরাং তিনি সান্ত্বনা দেবার মতো আদর করে বললেন, শিয়াল রে, এত ডরান? ডর নাই, ওরা ক্ষুধা এমন করতাছে। মনে আছে আপনার 5 বছর আগে আমার একবার ক্ষুধা পাইছিল, আপনি শুটকি মাছ দিয়া প্যাট ভুইরা খাওয়াইয়াছিলেন। প্যাট ভরলে ওরা হুক্কা হুয়া করব না। জোটনের স্মৃতিতে সব ভেসে উঠেছে। সেদিন ফকির সাহেব পরিপাটি করে ছেঁড়া মাদুরে খেতে বসেছিলেন। তিনি খেতে বসে দুবার আল্লাহর নাম উচ্চারণ করে আকাশ দেখেছিলেন। আকাশ পরিষ্কার, বড় তকতকে সেই উঠোনে ঝকঝকে আকাশের নিচে বসে গপ গপ করে খেতে পারছিলেন না। যেমন পরিপাটি করে বসেছিলেন, তেমনি ধীরে সুস্থে এক সানকি মোটা ভাত শুটকির ভর্তা দিয়ে কিঞ্চিত মেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেয়েছিলেন। ঠিক যেন এই মাচানের মতো, কোনো জবরদস্তি নেই। নিচে একটা দুটো ভাত পড়েছিল, তিনি আঙুলের ডগায় তুলে সন্তর্পণে মুখে পড়ে যেন এই মোটা ভাত ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না, আল্লাহর বড় অমূল্য ধন। জোটনের এখন মনে হচ্ছে ফকির সাহেবের খুঁটে খুঁটে খাওয়ার স্বভাব চিরদিনের। এখন এই মাচানে বসে অন্ধকারে খুঁটে খুঁটে খাওয়ার শখ। শরীরে শক্তি নেই, তবু ফোকলা দাঁতে মাংস খাওয়ার মতো হাতটা যত্রতত্র নাড়ছেন। এভাবে ধীরে ধীরে জোটন বিবি নিস্তেজ হয়ে পড়ছে। এখন আর শিয়ালের চিৎকার কানে আসছে না। সোলেমানপুরের বড় বিশ্বাসের কথা মনে পড়ছে না। 13টি সন্তানের জননী জোটন। এই অন্ধকারে চুপি দিলে কিছুতেই বিশ্বাস করা যাবে না। তার বড় বেটা কাফনের ভিতর হাত পা শক্ত করে শুয়ে আছে, অথচ জোটনের জননী হবার শখ মরছে না। সে ফকির সাহেবের কোলে মাথা রেখে বলল, রাইতের বেলা চান্দেল্লা খান মুখখানা একবার দেখমু ফকির সাহেব। ধীর সুস্থির ফকির সাহেব এই মুহূর্তে খুঁটে খুঁটে খেতে এত ব্যস্ত যে চান্দেল্লা খান মুখখান আপনি আমার নয়নের মণি অথবা পানির মতো গড়বন্দি কইরা রাখতে ইচ্ছা যায়, এ ধরনের কোনো কথাই গলা থেকে উঠে আসছে না। জননী জোটনও সে কথার উত্তর পেতে জবরদস্তি করল না। খুঁটে খুঁটে ভাত খেতে সেও বসে গেল। ছোট কাকা লালটু পল্টুকে পড়ার ঘরে ধমকাচ্ছেন। সোনার পড়া হয়ে গেছে, ওর এখন ছুটি, সুতরাং ওর একা একা পড়ার ঘরে ভালো লাগছিল না। সে পাগল জ্যাঠামশাইকে মনে মনে খুঁজতে থাকল। মা এখন রান্নাঘরে, তিনি আতপ চালের ভাত রান্না করছেন। আতপের ভাত আর কই মাছ ভাজা আর সুগন্ধ ঘি। সোনা ক্ষুধার্ত ভাবল নিজেকে। সে জবা ফুলের কুড়ি ছিঁড়ে নিল একটা। ওদের পড়া শেষ হলে একসঙ্গে মা খেতে দেবেন। সে এখন বাড়ির চারদিকে জ্যাঠামশাইকে খুঁজে বেড়াচ্ছে। সে হেঁটে যাচ্ছে। বাগানে দোপাটি ফুল ফুটে আছে, বেল ফুলের গন্ধ আসছে। ঝুমকোলতা গাছে গাছে দুলছিল। নানান রকমের ফুল এই বাগানে, শ্বেত জবা, রক্ত জবা, চন্দনী জবা, কত রকমের জবা ফুল। সকালে সে বড় জেঠিমার সঙ্গে ফুল তোলার সময় সব ফুলের নাম মুখস্থ করে ফেলেছে। সে যেতে যেতে দেখল দোপাটি ফুল গাছের নিচে যে সবুজ ঘাস রয়েছে সেখানে জ্যাঠামশাই শুয়ে আছেন। সে চুপি চুপি ফুলের রাজ্যে ঢুকে জ্যাঠামশাইয়ের পাশে বসল। জ্যাঠামশাই মাথার নিচে হাত রেখে সন্তর্পণে অন্য হাতটা প্রায় আয়নার মতো চোখের সামনে এনে ধরে রেখেছেন, যেন সেই হাতের ভিতর তার বিশ্বদর্শনের পালা চলছে। সোনা এবার চুপি চুপি জ্যাঠামশাইয়ের পেটের ওপর চেপে বসল, তারপর উঁকি দিল পাতার ফাঁক দিয়ে। সে দেখল কত সব বিচিত্র রঙের প্রজাপতি ফুলের মরা ডালে বসে আছে। সোনা বুঝল জ্যাঠামশাই হাত দেখছেন না, গাছের সব প্রজাপতি দেখছেন। সোনা তখন পেটের ওপর চেপে বসে ডাকল, জ্যাঠামশাই। মনীন্দ্রনাথ উত্তর করলেন না, শুধু হাসলেন। সোনা বলল,
তামুক খাইবেন? তামুক আইনা দিমু? মনীন্দ্রনাথ বললেন, গ্যাত চোরের শালা। সোনা এবার বলল, আপনার ক্ষুধা লাগে না জ্যাঠামশাই? মনীন্দ্রনাথ বললেন, গ্যাত চোরের শালা। সোনা এবার রেগে বলল, আমিও আপনারে তবে গ্যাত চোরের শালা কমু। মনীন্দ্রনাথ এবারেও হাসলেন। তারপর হাত তুলে মরা সেই ডালে বিচিত্র রঙের সব প্রজাপতি দেখিয়ে নিজে 2-3টে ঘাস মুখে পুরে দিলেন। তারপর দীর্ঘ সময় ধরে মুখটা হাঁ করে রাখলেন, যেন বলতে চাইছেন, আমার মুখ দেখো, গহ্বর দেখো, আমার আল জিভটা কত বড় দেখো। তখন শামসুদ্দিন কি কাজে এ পাড়ায় নৌকা নিয়ে উঠে আসছে। ইসম এই সকালে নাও নিয়ে আউশ ধান কাটতে চলে গেল। এটা ভাদ্র মাস। মনীন্দ্রনাথ দোপাটি ফুলের সব বড় বড় গাছের ভিতর নিজেকে কেমন আড়াল করে রেখেছেন। কেউ দেখতে পাচ্ছে না। সেই গাছের ঝোপে ঢুকে গেলে সোনাকেও আর দেখা গেল না। কেবল মনে হয় সেখানে সব ফুলের গাছ আছে, আর অজস্র দোপাটি ফুল, লাল, নীল, হলুদ অথবা লাল রঙের ফুল ফুটেছে আর ঝরে পড়ছে। আর ঘাট পার হলে গোপাটের জল, জলে জলে নৌকা যাচ্ছে। বাবুর হাটের শাড়ি যাচ্ছে নৌকায়। বাদাম তুলে সোনালি বালির নদীতে এখন গিয়ে এইসব নৌকা পড়বে। শামু ফতিমার হাত ধরে ছোটকর্তার কাছে যাচ্ছে। শামু ছোটকর্তাকে দেখেই বলল, কর্তা, আপনার ডে লাইটটা নিতে আইলাম। ছোটকর্তা বললেন, ডে লাইট দিয়া কি হইব? ফুলুনের সাদি দিতাসি। কোনখানে দিবি? আসমান দিসরে। বৈঠকখানায় গিয়া ব, আমি দেখতাছি লাইটের অবস্থাটা কি। শামু ফুলের বাগান অতিক্রম করার সময় দেখল বড় কর্তা দোপাটি গাছের ভিতর শুয়ে আছেন। মাথার নিচে হাত এবং সোনা বড় কর্তাকে জড়িয়ে দুর্বা ঘাসের ওপর শুয়ে আছে। সন্তর্পণে ওরা উভয়ে গাছের ভিতর কি যেন খুঁজে বেড়াচ্ছিল। ফতিমা শামুর সঙ্গে হাঁটতে হাঁটতে সোনাবাবুকে দেখতে পেল। বলল, আমি যাই বাজি। কই যাবি? বড় ঠাকুরের কাছে। যাও, কিন্তু বড় কর্তারে ছুঁইও না, সোনাবাবুরে ছুঁইও না। এইসব ফুলের গাছ, পাতাবাহারের গাছ এবং লেবুর ঝোপ পার হলে গ্রামের পথ। ফতিমা ঘুরে গিয়ে সেই পথের ওপর বসল। ডাকল, সোনাবাবু। সোনা পিটপিট করে তাকাচ্ছে ঝোপের ভিতর থেকে। সে বলল, তুই? বাজির লগে আইসি। ফিক করে হেসে দিল ফতিমা। ফতিমার কোমরে একটা বাবুর হাটের ছোট শাড়ি জড়ানো, নাকে নথ, ছোট চোখ এবং সুরমা টানা চোখে, পায়ে মল। ফতিমা নড়লে অথবা হাঁটলে পায়ে ঝুমঝুম শব্দ হয়। গায়ের রং সবুজ এবং ঘন পাতার রং মুখে। সোনা বলল, ভিতরে আইবি? কি কইরা যামু? কেন, দোপাটি গাছগুলির ভিতর দিয়ে আয়। ফতিমা ফুলের ভেতর দিয়ে হামাগুড়ি দিল। সে লেবুর ঝোপে ঢুকে সোনার পাশে একটা পোষা পাখির মতো মুখ করে ফুলের মরা ডালে সেই সব প্রজাপতি দেখল। আর অবাক ফতিমা, সে লক্ষ্যই করেনি ঠিক পায়ের কাছে একটা গন্ধরাজ ফুলের গাছ। গাছটা ফুলে ফুলে সাদা হয়ে আছে। নিচে সেই আশ্বিনের কুকুর শুয়ে শুয়ে লেজ নাড়ছে। ফতিমাকে সামান্য অপরিচিত মনে হচ্ছিল। কুকুরটা মুখ হাঁ করে ঘেউ ঘেউ করবে ভাবছিল। কিন্তু যা ভাব সোনাবাবুর সঙ্গে, কুকুরটা আর কোনো কথা বলল না। মনীন্দ্রনাথ তেমনি শুয়ে আছেন। ডালপালা অতিক্রম করলে অফুরন্ত আকাশ। সেখানে মেঘের ভিতর অনেক দিন আগের সোনালি বালির চরে নৌকার পালের মতো একখানা মুখ ভাসতে দেখলেন। আর সেই অভ্যাস মতো একই কবিতার পাখিরা সারা মুখের ওপর উঠতে থাকল। তিনি যেন বলছেন, I have examined and do find all that favor me. There's none I give to leave behind, but only thee. ফতিমা নথ পরে পোষা পাখির মতো ঝোপের ভিতরে বসেছিল। সে পাগল ঠাকুরের কথা শুনে হাসছিল। কিছুই বুঝতে পারছে না। কিছু বুঝতে না পারলে ফতিমা হাসে। সোনা বলল, জ্যাঠামশায় ইংরাজি কইতাছে। আমি যখন জ্যাঠামশায়ের মতো বড় হমু, ইংরাজিতে কথা কমু। আমি ABCD পড়তে পারি।
ফতিমা পাল্টা গাইল, বাজি কইছে আমারে স্কুলে ভর্তি কইরা দিব, আমি পড়ুম। সোনা বলল, ভোরে কলা পাতায় খাগের কলমে ABCD লেখলাম। তারপর সে বলতে পারত নির্মল চরণে রত্নে বিভূষিত কুণ্ডলকরণে বললাম। কারণ পড়া শেষ হলে প্রতিদিনের মতো সোনা ঘাটে দাঁড়িয়ে আজ খাজা পাতাগুলি কুচি কুচি করে ছিঁড়েছে। তারপর বর্ষার জলে ভাসিয়ে দেবার সময় সরস্বতী দেবীকে প্রণাম করতে করতে বলেছে, আইসেন সরস্বতী যাইবেন কই, হাতে পায়ে ধইরা বিদ্যাখানি লই। কিন্তু সোনা কিছুই বলল না, কারণ জ্যাঠামশাই বড় বড় চোখে তাকাচ্ছেন। কোনো দিকে চলে যাওয়ার আগে তিনি এমন করেন। সোনা এবং ফতিমার কথা শুনে তিনি বিরক্ত হচ্ছেন। ফতিমা এক কথা বললে সোনা দু কথা বলছে। বাজি কইছে দন্দির হাটে যাইয়া বই আইনা দিব, মসজিদের বারান্দায় বইসা আমি পড়মু। পাগল ঠাকুর তখন বললেন, গ্যাত চোরেত সালা। সোনা বলল, আপনি গ্যাত চোরেত সালা। এবার পাগল ঠাকুর সোনাকে জড়িয়ে ধরলেন। তারপর সেই ঝোপ থেকে উঠে বাইরে এসে সোনাকে একটা প্রজাপতি ধরে দিতে সাহায্য করার সময় ফতিমা পাশে পাশে হাঁটতে থাকল। সোনা সেই প্রজাপতি নিয়ে কৌটোর ভিতর ধরে রাখার সময় বলল, এই প্রজাপতি লাগবো তর? দেন। নিবি কি কইরা? ফতিমার গলাতে পাথরের মালা। ফতিমা কোমরের কাপড়টা প্যাঁচ খুলে ফেলল, একটা কচুর পাতা তুলে আনলো। গাছের ছায়ায় দাঁড়িয়ে নিবিষ্ট মনে দুজনে প্রজাপতিটা কচু পাতায় রেখে মুখটা বন্ধ করে দিল। তারপর ফতিমার আঁচলে বেঁধে দিয়ে আবার জ্যাঠামশাইয়ের পিছনে ছুটতে থাকল। মনীন্দ্রনাথ ওদের নিয়ে অর্জুন গাছটা পর্যন্ত হেঁটে গেছেন। এখন বর্ষাকাল, সুতরাং নাও, নদী, মানুষ এই শুধু দৃশ্যমান জগৎ। এখন কত তালের নৌকা, আনারসের নৌকা, করলার নৌকা নদী ধরে নেমে যাচ্ছে। এই নদী আর নাও দেখলেই মনে হয় কোথাও পলিন শুয়ে আছে। পলিনের স্মৃতি, পলিনের চোখ গুণ দেওয়া নৌকার মতো শুধু টানছে আর টানছে। দক্ষিণের ঘরে লালটু পল্টু এখনো পড়ছে। ওদের ছুটি হয়নি। ওরা সোনাকে পুকুর পাড়ে ঘুরতে দেখে চটে গেল। পুকুরের অন্য পাড়ে সোনা, পাগল জ্যাঠামশাই এবং টোডার বাগের সেই টট্টরি মেয়েটা। যেন এক হরিণ শিশু লাফায় আর নাচে। সোনাকে পেলে তো কথাই নেই। শুকনো দিন হলে মাঠে ছুটে গিয়ে জব খেতে হারিয়ে যেত। ওদের ছুটি হয়নি। সোনার ছুটি হয়ে গেছে। ওদের রাগ বাড়ছিল। সোনা মেয়েটার আঁচলে কি যেন বেঁধে দিচ্ছে। ওরা খেপে গেল। পল্টু বলল, দেখলি সোনা ফতিমারে শুইয়া দিল। তখন অর্জুন গাছের নরম ত্বকের ওপর পিঠ রাখলেন মনীন্দ্রনাথ। সামনের বিলের জমিতে জল থই থই করছে। দূরে কোথাও ধান ক্ষেতের ভিতর কোড়া পাখি ডাকছিল। নদীতে নৌকা, গ্রামাফোনে গান, নদী আমারে ভাসাইয়া লইয়া যাও। আর বর্ষার অবয়বে শুধু এই যেন প্রার্থনা, আমারে ভাসাইয়া লইয়া যাও। সুতরাং এখন এই দুই বালক বালিকার সঙ্গে এই জলে ভেসে যেতে ইচ্ছা হলো মনীন্দ্রনাথের। ফতিমা ডাকল, সোনা বাবু। সোনা বলল, কি? আমারে একটা লাল শাপলা ফুল দিবেন? দিমুনে। তখন শামু ফিরছে, হাতে তার ডে লাইট। সে কিছুতেই নরেন দাসের বাড়ির দিকে গেল না। সে সোজা পুকুর পাড়ে নেমে এলো এবং দূরে একবার চোখ তুলে গাছগাছালির ফাঁকে মালতীকে দেখার সময় মনে হলো বাড়িটা বড় খালি খালি লাগছে। মালতী কি এখানে নেই? সে কি শ্বশুরবাড়ি চলে গেছে? ওর কেন জানি একবার বেহায়ার মতো মালতীদের উঠোনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা হলো, অথচ পারছে না। কোথায় যেন ক্রমে সংশয় ওকে দূরে সরিয়ে নিচ্ছে। সে তখন অন্যমনস্ক হবার জন্য ডাকল, ফতিমা কই গেলি? ফতিমা সোনাবাবুকে বলল, আমি যাই। সে ছুটে চলে গেল। শামসুদ্দিন নৌকায় উঠে লগি বাইতে থাকল। কি ভেবে ফতিমা বলল, বাজি সোনাবাবু কইছে আমারে একটা লাল শাপলা ফুল দিব। শামু উত্তর না করে মেয়ের মুখ দেখল। মেয়ে তার বড় চঞ্চল, চোখ দুটোতে সবসময় দুষ্টুমির হাসি। মেয়ে এখনো অর্জুন গাছটার নিচে কি খুঁজছে। শামু দেখল গাছটার নিচে কেউ নেই। ফতিমাকে বড় বিষণ্ণ দেখাচ্ছে।
তখন সোনা ক্ষুধার জন্য এক লাফে রান্নাঘরে ঢুকে ধনবউকে জড়িয়ে ধরল। বলল, মা, ভাত খাইতে দাও, ক্ষুধা লাগছে। ধনবউ সোনার জন্য পিতলের মালসা থেকে সরু আতপ চালের ভাত বাড়ছিল। বলল, পিড়ি পাইতা বস। লালটু খাচ্ছিল, সে পিটপিট করে তাকাচ্ছিল। সোনার জন্য মার এমন সোহাগ ভালো লাগছিল না। মা ওকে বড় কই মাছ ভাজা দিয়েছিল। সে কিছুতেই আর ক্ষোভ সামলাতে পারল না। বলল, মা, সোনা প্রতিমার কাপড়ে কি বাইন্দা দিছে? সোনা তাড়াতাড়ি ভয়ে মার গলা ছেড়ে বলল, না গো মা। লালটু চিৎকার করে বলল, মিছা কথা কইস না। সে পল্টুকে সাক্ষী রাখল। পল্টু বলল, তুই ফতিমারে প্রজাপতি ধইরা দিছস? শশীবালা বাইরে বড় শিঙি মাছের গলা কাটছিলেন। তিনি এমন কথা শুনে হৈ হৈ করে ছুটে এলেন। ধনবউ ভীত হয়ে পড়েছে, কারণ এখন এই ভোরে শাশুড়ি ঠাকুরন জাতপাত নিয়ে অনর্থ বাঁধাবেন, বাজ বিচারের কথা বলবেন, অসুচির কথা, সোনা অমঙ্গল ডেকে আনছে, আরও কত রকমের কথা হবে কে জানে। সুতরাং ধনবউ ভাতের থালা রেখে বলল, সোনা, বাইরে যাও, তুমি স্নান করো আগে। সোনা বলল, না, আমি স্নান করুম না, আমার ক্ষুধা লাগছে, আমারে খাইতে দাও। ধনবউর মাথা কেমন গরম হয়ে উঠছে। এই নিয়ে সারাদিন শশীবালা গজগজ করবেন। সে কঠিন গলায় বলল, সোনা, ঘরের বাইরে যাও কইতাছি। সোনা বলল, আমার ক্ষুধা পাইছে, খামু, খাইতে দাও আমারে। লালটু বলল, না, খাইতে পাইবি না, স্নান না করলে খাইতে পাইবি না। ধনবউ ধমক দিল লালটুকে। পেতলের মালসাতে অবশিষ্ট যে ভাত ছিল সবই ধনবউ বাইরে বের করে দিল। মাছ ভাজা সব আস্তা করে ফেলে দিল। সোনার দুঃখ বাড়ছে, তখন জিদ বাড়ছে। মা তার খাবার আস্তা করে ফেলে দিয়েছে। মা তাকে স্নান করতে বলছে। সোনা পিঁড়িতে বসে থাকলো, সে উঠল না। সে রাগে অভিমানে হাত পা ছুড়ে কাঁদতে থাকল। ধনবউ বলল, ভালো হইব না সোনা, তোমার পিঠে পড়ব কইতাছি, ভালো চাও তো উঠা যাও। বাইরের শাশুড়ি ঠাকুরনের গজগজ করা ক্রমে বাড়ছে। সোনা কিছুতেই উঠছে না। এই সব হেনস্থার জন্য একমাত্র সোনাকে দায়ী ভেবে সোনার পিঠে ধনবউ অমানসিকভাবে আঘাত করতে থাকল। সোনার দম বন্ধ হয়ে আসছে। সোনা কিছুতেই পিঁড়ি ছেড়ে উঠছে না। একান্নবর্তী পরিবার এবং সংসারের ভিন্ন ভিন্ন জ্বালা ধনবউকে এই মুহূর্তে চরম কুৎসিত করে তুলল। সোনার চুল ধরে টেনে বাইরে নিয়ে এলো। খাড়াও চুপ কইরা, মুখে যেন রা না থাকে বলে ধনবউ নিজে চান করে এলো এবং এক কলসি জল ঢেলে দিল সোনার মাথায়। আর কাফিলা গাছের নিচে তখন সেই আশ্বিনের কুকুর। পাশে মনীন্দ্রনাথ সোনার কষ্ট সহ্য করতে পারছেন না। দুঃখে নিজের হাত কামড়ে ধরছেন, হাত থেকে রক্ত গড়াচ্ছিল। ঘাটে ফতিমা নৌকা বাঁধলে বলছিল, বাজি, সোনাবাবু আমারে প্রজাপতি ধইরা দিছে। শামসুদ্দিন কেমন অন্যমনস্কভাবে বলল, জীবেরে কষ্ট দিতে নাই, সাইরা দাও। ফতিমা প্রজাপতিটাকে ছেড়ে দেবার জন্য আঁচল খুলে দেখল, প্রজাপতিটা উঠছে না, প্রজাপতিটা মরে গেছে। বাইরে ইতস্তত মুরগি চড়ে বেড়াচ্ছিল। ভুকা পেটে জালালি ঘরের দাওয়ায় বসে শামসুদ্দিন এবং তার মজলিস, অথবা ভিতর বাড়িতে অলিজানের রান্না গোস্ত, সবই বিশ্বদৃশ্য। জালালি কচুর ঝোপ অতিক্রম করে মাঠে দৃষ্টি দিল। ধান খেতে কিছু হাঁস শব্দ করছে, প্যাঁক প্যাঁক। ওর পেট মোচড় দিয়ে উঠল। মকবুলের আতা বেড়াতে বাজ পাট শুকোচ্ছে। 3-4 দিন ধরে বৃষ্টি হয়নি বলে মাটি শুকনো, ঘাস শুকনো। খামার বাড়িতে জামরুল গাছ, গাছে জামরুল ফল ঝুলছে এবং রোদের জন্য ওদের পাখির মতো মনে হচ্ছিল। আর গ্রামময় রসুন পেঁয়াজের গন্ধ ছড়িয়ে পড়ছে। আর হাঁসগুলো তখনও গোপাটের ধান খেতে প্যাঁক প্যাঁক করে ডাকছে। সুতরাং জালালি বসে থাকতে পারছে না। মালতীর হাঁসগুলো আবার এই মাঠে। মিয়া মাতব্বরেরা মজলিস শেষ করে গোসলে যাচ্ছে। জালালি অলিজানের পাঁচ দুয়ারে বসেছিল, চোখ মুখ শুকনো এবং কাতর কণ্ঠ। অলিজান যেন তার এই প্রাচুর্যকে জালালির চোখের উপর ভাসিয়ে দিল। মেহমানগণ বর্ষার জলে পানিতে গোসল করতে গেল। ওরা ডুব দিল
অথবা জলে সাঁতার কাটল। তারপর নামাজ শেষ করে শীতল পাটিতে খেতে বসে গেল গোল হয়ে। বেশ খাওয়া, মাছের ছালন, মুরগির গোস্ত, রসুন সম্বারে মুগের ডাল। ওরা খেয়ে শানকিতে কুলকুচা করল। ওরা একই বদনার নলে মুখ রেখে পানি খেল। ওরা কোনো উচ্ছিষ্ট খাবার রাখল না। জালালির বসে থেকে হাঁটু ধরে গেছিল। জালালি থুতু গিলে শেষ পর্যন্ত নিজের কুঁড়ে ঘরটাতে আশ্রয় নিয়ে সকলের প্রতি এবং আল্লাহর প্রতি ক্ষুব্ধ কথাবার্তা নিক্ষেপ করে শান্তি পাচ্ছিল। মালতীর হাঁসগুলি প্যাঁক প্যাঁক করছে গোপাটের ধান খেতে। সুতরাং সে গামছা পরে গোপাটের জলে শালুক তুলতে নেমে গেল। মেহমান সকল চলে গেল। শামসুদ্দিন ঘাটে সকলকে বিদায় জানালো। ওদের নৌকা গো পাট ধরে চলতে থাকল। কিছু পাট ক্ষেত অতিক্রম করলে নৌকাগুলি আর দেখা গেল না। মাঝে মাঝে লগির ডগাটাতে উঠতে নামতে দেখা গেল। ওরা পুবের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। পুবের বাড়ির মালতী অথবা নরেন দাসের বিধবা বোন মালতীর কথা মনে হলো শামসুদ্দিনের। হিজল গাছের ইস্তাহারটাকে কেন্দ্র করে যে বচসা এবং অপমানে উভয় ক্ষতবিক্ষত ছিল, এ সময় সবই কেমন অর্থহীন লাগল। বারবার সে এক ইস্তাহার ঝুলত, অর্থাৎ এই দেশ শামুর, এই দেশ শামুর জাত ভাইদের। গাব গাছটার নিচে মালতীর সঙ্গে কতদিন দেখা, কিন্তু মালতী কথা বলতো না। কৈশোর বয়সের কিছু স্মৃতি মনে করে কেমন কষ্টবোধে পীড়িত হলো শামু। ফতিমা পাশ থেকে ডাকল, বাজান। শামু কেমন আতকে উঠল। কিছু কইলি? বাজান, মায় আপনারে ডাকতাছে। শামু ফতিমার মুখ দেখে, জলের নীল রং দেখে, এই ঘাস এবং মাটি দেখে ক্রমশ সে কেমন ইসলাম প্রীতির জন্য এক গভীর অরণ্যের ভিতর ডুবে যেতে থাকল। সেই অরণ্যে সে শুধু দেখল কোনো এক ফকির সাব ধর্মের নিশান হাতে নিয়ে মুশকিল আসানের আলোতে পথ ধরে শুধু সামনের দিকে হাঁটছেন। আলোর বৃত্তে বৃদ্ধের মুখ। অস্পষ্ট এক ইচ্ছার তাড়নাতে তিনি ক্লান্ত। শামু বারবার ডেকেও সেই শীর্ণ ক্লান্ত ফকিরকে ফেরাতে পারছে না। তিনি হেঁটে যাচ্ছেন এবং তিনি শামুকে শুধু অনুসরণ করতে বলছেন। ফতিমা ঘুরে এসে সামনে দাঁড়ালো, বলল, মায় আপনারে ডাকতাছে। সে ভিতর বাড়িতে ঢুকে গেল। তার বিবির খালি গা, নাকে নথ। বিবির চোখ ছোট, সুরমা টানা, হাতে নীল কাচের চুড়ি, পরনে ডুরে শাড়ি, গায়ে সেমিজ নেই, কাপড়ের নিচে সায়া নেই, সাদা সিধে এক প্যাঁচে কাপড় পরনে। সুতরাং শরীরের সকল অবয়বই প্রায় স্পষ্ট। অলিজানের শরীরটা এখন গাভীর গরুর মতো, শুধু যেন শুয়ে থাকতে পারলে বাঁচে। অথচ চোখ সুরমা টানা বলে ইচ্ছার চেয়ে চোখে আবেগ বেশি। সে বলল, বেলা বাড়ে না কমে? আপনি খাইবেন না? শামু তক্তপোষে খেতে বসল। ওর বিবি কাছে বসে খাওয়ালো। শামুকে খুব চিন্তিত দেখে বিবি বলল, কি ভাবতাছেন? শামু উত্তর দিল না, নিঃশব্দে খেয়ে যেতে থাকল। কি কথা কন না কেন? শামু বিরক্ত হলো, বলল, তোর সব কথায় কাম কি? দুইটা ভাত দিবি তা দেখ, কথা বাড়াইস না। অলিজান বলল, কি কথা বাড়াইলাম? শামু মুখ তুলে অলিজানের মুখ দেখল, চোখ দেখল। অলিজানের চোখে কি যেন একটা আছে, যা দেখলে সে সব রাগ, দেশ, হিংসা ভুলে যায়। সে বলল, আমি ভোটে লীগের তরফে খারমু ঠিক করছি, ছোট ঠাকুরের বিরুদ্ধে খারমু। আপনার মাথায় যে কি ঢুইক্কা পড়ে না বুঝি না। কেন, কি দায় পড়ছে ওই কাইজা ডাইক্কা আননের? ছোট ঠাকুর আপনার কি ক্ষতি করছে? তিনি তো খুব ভালো মানুষ। শামসুদ্দিন বলল, আমি কইছি তাই খারাপ মানুষ? বলে সে উঠে পড়ল, হাত মুখ ধুলো এবং যখন দেখল বেলা পড়তে দেরি নাই, ধনু শেখ পাটের আঁটি ঘরে তুলছে, তখন নাও নিয়ে এবং ধনু শেখকে নিয়ে জলের ওপর ভেসে গেল। সে সব ঝোপ জঙ্গল ভেঙে পুকুরের জল কেটে মাঠে গিয়ে পড়ল। এখন মসজিদের চালে মোরগ হেঁটে বেড়াচ্ছে। এখন গরু ছাগল সব উঠোনের উপর। বাড়ির সকল পুরুষরাই খাটতে গেছে। শুধু মঞ্জুর নিজের জমি চাষ করে। হাজি সাহেবের কিছু জমি আছে,
নয়াপাড়ার ইসমত আলী বড় গেরস্থ। অলিজানকে শাদি করে শামু ভাবল ইসমত আলী সাব এবার তার কথা বলবে, কিন্তু বড় হিন্দু ঘেঁষা লোক। সঙ্গে সঙ্গে শামুর মুখটা কঠিন দেখালো। তার এ পাশের শালুকের জমি অতিক্রম করে জঙ্গলের ভিতর হাঁসের শব্দ পেতেই সে চোখ তুলে তাকালো। মনে হলো ঝোপের ভিতর কোনো মানুষের চিহ্ন যেন। সে বলল, ঝোপের ভিতর ক্যাডা? ঝোপের ভিতর থেকে কোনো মুখ উকি দিল না। আশেপাশে বেত ঝোপ এবং শেওড়া গাছ। কিছু সোনালি লতা শেওড়া গাছটাকে ঢেকে রেখেছে। একদল হাঁস ভয় প্যাঁক প্যাঁক করতে করতে পূবের বাড়ির দিকে ছুটছে। আর তখন সে দেখল পানির তলা থেকে কাদামাটি সব উপরে উঠে আসছে, যেন কোনো গো সাপ একটা বড় সাপকে ধরে পানির নিচে সামলাতে পারছে না। যেন পানির নিচে ঝোপের পাশে একটা প্রাগৈতিহাসিক জীব হেঁটে বেড়াচ্ছে। শামু পাটাতনের উপর দাঁড়িয়ে পড়ল। ধনু শেখ নৌকা থামিয়ে দিল এবং নৌকাটাকে ঝোপের পাশে নিয়ে যেতেই দেখল জলের ওপর শাপলা শালুকের পাতার ফাঁকে জালালি মুখ জাগিয়ে নিঃশ্বাস ফেলছে। শামু বলল, আপনি এখানে কি করতাছেন? জালালি গলাটা কিঞ্চিত তুলে বলল, শালুক তুলতাছি রে বাজি। এখানে কি শালুক হইছে? হইছে, একটু একটু হইছে বলে সে ডান হাতে একটা শালুক তুলে দেখালো শামুকে। বলল, বড় হয় নাই, কষা। তারপর জালালি বিকেলের রোদে মুখ রেখে বলল, তোর চাচায় ফাউসার গয়না নৌকায় মাঝি হইয়া গেল কবে? না খত না পয়সা, খাই কি ক? এর লাইগা শালুক তুইলা চিবাইতাছি। জালালি গলা পর্যন্ত জলে ডুবিয়ে রেখেছে এবং জালালির চোখ দুটোতে আতঙ্ক। জালালির শুকনো মুখ থেকে শামুর কষ্ট হতে থাকল। শাপলা শালুকের জমি পার হলে ধান ক্ষেত। মালতীর হাঁসগুলি ধান ক্ষেতের ভিতর ভয়ে ভয়ে ডাকছে। সে আকাশে কোনো বাজ পাখি উঠতে দেখল না, কোনো ঝোপ জঙ্গলে শেয়ালের চোখ দেখল না। শুধু জালালির মুখটা লোভের জন্য, পাপের জন্য ধীরে ধীরে বিভৎস হয়ে উঠছে, যেন মুখটা এখন যথার্থই শেয়ালের মতো। জালালি তার জায়গা থেকে এতটুকু নড়ল না। দু হাতে হাঁসটার গলা জলের নিচে টিপে ধরেছে। এতক্ষণ ধরে সংগ্রামের পর সে ক্লান্ত। শামুর চাকরটা এখন লগি বাইছে। হাঁড়িটা বাতাসে ভেসে দূরে সরে যাচ্ছে। শামু গোপাটের অসত্য গাছটার ওপাশে অদৃশ্য হয়ে গেলে গাল দিল জালালি, নিব্বইংসা, এহানে কি করতাছেন? তোর মাথা চিবাইতেছি বলে সে একটা গিরগিটির মতো জলে সাঁতার কাটতে থাকলো, হাঁসটা ওর ডান হাতে। এবং হাঁসটাকে সে জলের নিচে সবসময় লুকিয়ে রাখার জন্য এক হাতে সাঁতার কেটে হাঁড়িটাকে যখন আয়ত্তে আনলো, তখন শামু অনেক দূরে। তখন বিকেলের রোদ সরে যাচ্ছিল এবং তখন আকাশে নানান রঙের মেঘ জমে ঈশান কোণটাকে কালো গম্ভীর করে তুলেছে। এবার সে বাড়ির দিকে উঠে যাবার জন্য হাঁসটাকে আড়ালে হাঁড়িতে ঢুকিয়ে দিল। পুরুষ্টু হাঁসের পেটটা এখনো নরম এবং উষ্ণ। সে পেটে হাত রেখে উত্তাপ নেবার সময় দেখল অনেকগুলি ধান ক্ষেত পার হলে পূবের বাড়ির গাব গাছ, গাছের নিচে মালতী। মালতী ওর হাঁসগুলিকে খুঁজছে। জলের উপর শরীরটাকে তুলে সে উঁকি দিল এবং দূরে মানুষের শব্দ পেল জালালি। সে পরনের গামছাটাকে খুলে ভয় হাঁড়ির মুখটা ঢেকে দিল। দূর থেকে মালতীর গলাও ভেসে আসছে। সন্ধ্যার অন্ধকার নামছে চারদিকে। পাট ক্ষেতের ভিতর দিয়ে অন্য প্রান্তে কিছু দেখা যাচ্ছে না। জায়গাটা নির্জন। অসত্য গাছ পার হলে মঞ্জুরদের ঘর। ধনার মা বুড়ি ছাতিম গাছের নিচে বসে এখন প্রলাপ বকছে। সে ঘরের দিকে উঠে যাবার সময় যখন দেখল কোথাও কোনো মানুষের চোখ উকি দিয়ে নেই, যখন অন্ধকার ধীরে ধীরে গাঢ় হচ্ছে, তখন উষ্ণ পেটটাতে আর একবার হাত রাখল। সে গামছা তুলে ফের মৃত হাঁসটাকে উঁকি দিয়ে দেখল এবং চাপ চাপ অন্ধকারের ভিতর মৃত হাঁসটার পেটে হাত রেখে ফের বড় রকমের একটা ঢোক গিলে মাংস খাবার লোভে মরিয়া হয়ে উঠল। জলের উপর দিয়ে মালতীর কণ্ঠ ভেসে আসছে, আয় তৈ তৈ। দূরে ধান ক্ষেতের ভিতর হাঁসগুলি তেমনি প্যাঁক প্যাঁক করছে। ঘন ধান গাছের ভিতর হাঁসগুলি লুকিয়ে আছে। মালতী জলে নেমে গেল। হাঁটুর ওপর কাপড় তুলে ডাকল, আয় তৈ তৈ, আয় আয়।
চারদিকে অন্ধকার। হাটুরেরা ঘরে ফিরছে। খালের ধারে লগির শব্দ, নৌকার শব্দ। সে অন্ধকারে কোনো পরিচিত হাটুরের মুখ দেখতে পেল না। অমূল্য সুতা আনতে গেছে হাটে। শোভা, আবু ঘরে ঘরে আলো জ্বালছে এবং জল দিচ্ছে দরজাতে। নরেন দাসের বউ বৃষ্টি আসবে ভেবে সব শুকনো পাটকাঠি ঘরে নিয়ে রাখছে। আর ঝড় বৃষ্টি এলে হাঁসগুলি পথ ভুল করে দূরে চলে যেতে পারে, অথবা কত রকমের দুর্ঘটনা। মালতী প্রাণপণে ডাকতে থাকলো, আয় তৈ তৈ। শোভা, আবু গাব গাছের নিচে পিসির গলা শুনতে পেল। সেই কখন থেকে পিসি হাঁসগুলিকে ডাকছে। ওরা কাফিলা গাছ অতিক্রম করে পিসির জন্য জলে নেমে গেল এবং পিসির সঙ্গে গলা মিলিয়ে ডাকতে থাকলো। আর দূরে শামুর নৌকা ভেসে যাচ্ছে। বৃষ্টি আসবে জেনেও শামু ঘরে ফিরছে না। জালালি বৃষ্টির রং আকাশে দেখতে পেল। জলের পাশে কাঁটা গাছের সব ঝোপ। ঝোপ পার হলে মান্দার গাছের নিচে ওর পাটকাঠির বেড়া দেওয়া ঘর। ভিজে মাটির গন্ধ আসছে। জোটন ফকির সাহেবের সঙ্গে দরগায় চলে গেছে। বাড়িটা একেবারে ফাঁকা। হাজি সাহেবের খামার বাড়ি পার হলে তবে অন্য ঘর। অন্ধকার এবং নির্জনতা সত্ত্বেও মৃত হাঁসটাকে সে গামছা দিয়ে সন্তর্পণে ঢেকে রেখেছে। বৃষ্টি নামবে। বর্ষাকাল বলে ঘরের আশেপাশে এবং সর্বত্র আগাছার জঙ্গল, এক সবুজ সবুজ গন্ধ। সুতরাং জালালি সব দেখে শুনে নগ্ন শরীরটাকে ঘরের দিকে গোপনে তুলে নিয়ে গেল। গামছা দিয়ে যেহেতু সে হাঁড়ির মুখ ঢেকে রেখেছিল, সেহেতু নগ্ন। অন্ধকার বলে, বৃষ্টি আসবে বলে গাব গাছের নিচে মালতীর গলা শোনা যাচ্ছে না। আশেপাশে শুধু কীট পতঙ্গের আওয়াজ। মালতী দেখল ওর হাসি তিনটে ফিরে আসছে, হাঁসটা নেই। মালতীর বুকটা কেঁপে উঠল। কত কষ্টেরই হাসা, প্রতিপালন করা কত বেদনা সাপেক্ষ। ওর প্রিয় হাসাটাকে না দেখে মালতী চিৎকার করে উঠল, বৌদি গো, আমার হাসাটা কই? হাসি তিনটে আইতাছে, আমার হাসাটা কই গেল? নরেন দাসের বউ পাঁজা করে সব শুকনো পাটকাঠি তুলছিল। পাটকাঠিগুলিতে মর্মর শব্দ হচ্ছে। সুতরাং সে মালতীর চিৎকার শুনতে পাচ্ছে, অথচ স্পষ্ট বুঝতে পারছে না মালতী কি বলছে। সে পাটকাঠি ফেলে গাব গাছতলায় ছুটে গেল এবং জলের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? দেখেন কি হয়েছে, হাসি তিনটা আসে, হাসাটা নাই। কেমন কান্না কান্না গলায় মালতী বলল, দেখ কোনখানে পলাইয়া রয়েছে। আপনি যে কথা বৌদি, ওর পরাণে বুঝি ডর নাই? ডর আছে লো, ডর আছে। অমূল্য আসুক, নৌকা লইয়া খুঁজতে বাইর হইবনে। তুই জল থাক্কা ওইটা আয়। সুতরাং মালতী জল থেকে উঠে এলো। ওর মনটা বিষণ্ণতায় ভরে আছে। কান্না কান্না এক আবেগ বুকের ভিতর জমা হচ্ছে ক্রমশ। ওর এই হাসা বড় প্রিয়, বড় কষ্টে সে লালন করেছে এবং বিধবা যুবতীর একমাত্র অবলম্বন। ঝড় জলে সেই ছোট ছোট চারটা পাখি যেদিন নরেন দাস ডুলাতে করে ঘরে নিয়ে এসেছিল, সেই দিন থেকেই কত যত্নের সঙ্গে এদের সে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। ছোট ছিল বলে ওরা কচি ঘাস খেতে পারত না, ওরা ভাত খেতে পারত না। সুতরাং সে ছোট ডারকিনা মাছ ধরত পুকুর থেকে। ছোট ছোট জির তুলে যত্নের সঙ্গে খাইয়ে পুকুর ঘাটে ছেড়ে ওদের বড় হতে সাহায্য করত। মালতী জল থেকে উঠে আসার সময় প্রাণপণ ডাকল, আয় আয় তৈ তৈ। অন্ধকার বলে, বৃষ্টি আসবে বলে ওরা আর গাব গাছের নিচে বেশিক্ষণ দাঁড়াতে পারল না। জালালি ঘরের ভিতর কুপি জ্বালল। ঘরে তার ছেঁড়া হোগলা এবং শিকাতে ঝোলানো নাঙলবন্দের বান্নি থেকে আনা হাঁড়ি পাতিল, একটা ভাঙা উনুন। কুপিটা জ্বলতে থাকলো। সে ভিজা গামছা বিছিয়ে তার ওপর মৃত হাঁসটাকে রেখেছে। ওর দরজার ঝাঁপ বন্ধ ছিল। কুপির আলোতে ওর তলপেট চকচক করছে, মুখে পেটুকের গন্ধ। সে হাঁসটার তলপেটে চাপ দিতেই বুঝল উষ্ণতা মরে গেছে। সঙ্গে সঙ্গে হাঁসটার শরীরের ওপর উপুর হয়ে পড়ে ওই শরীরের সব পালক দ্রুত তুলতে থাকল। ওর শরীর থেকে এখন ইতস্তত জল ঝরছে। এই জলের জন্য নিচের মাটি ভিজে উঠছে, কাদা কাদা ভাব। সে যত্নের সঙ্গে হাঁসটাকে, গামছাটাকে শুকনো মাটিতে টেনে আনল। যত্নের সঙ্গে হাঁটু গেড়ে মাংস ভক্ষণের নিমিত্ত প্রাণপণে মৃত হাঁসটাকে আগুন জেলে সেঁকতে থাকল। বাইরে বৃষ্টি।
কতদিন থেকে যেন পেটে ভাত নেই, কতদিন থেকে যেন জামরুল খেয়ে, কখনো শালুক খেয়ে জালালি ক্ষুধা মিটিয়েছে। পেট ভরে খাবার জন্য সারা দিন থেকে খোয়াব দেখছিল। বিকেলের এই হাঁসটা সে খোয়াবকে সার্থক করছে। সুতরাং সে তার আল্লাহর কাছে এই মেহেরবানিটুকুর জন্য খুশি। খুশির জন্যই হোক অথবা ক্ষুধার তাড়নাতেই হোক এবং লোভের জন্য হতে পারে, সে কাপড় পরতে ভুলে গেছিল। ওর তলপেটের ফাটা সাদা সাদা দাগগুলোতে এখনো কিছু জলের রেখা চিকচিক করছে, অনেকটা মানচিত্রের নদী নালার মতো। কি ভেবে জালালি তলপেটে হাত রাখল এবং ভাবল, এই তলপেটে ফের চর্বি হবে, ফের আবেদ আলী গয়না নৌকার কাজ সেরে ঘরে ফিরবে। জালালি হাঁসটার পেটের ভিতর থেকে নখ দিয়ে টেনে টেনে ময়লাগুলো বের করবার সময় ভাবল, আবেদ আলীর বড় দুঃখ। সে বলতো, জব্বইরা হওয়ানের পর তোর প্যাট যে নাইমা গেল, আর উঠল না, আর তোর পেটে চর্বি ধরল না। জালালি মনে মনে বলল, এ সময় তুমি আমারে হপ্তায় হপ্তায় হাঁসের গোস্ত খাইতে দাও, দেখো কদিনে প্যাটে চর্বি লাগাইয়া দেয়। ওর এই সময় মালতীর কথাও মনে হলো। মালতী বিধবা যুবতী, দিন দিন মালতীর রূপ খুইলা পড়তাছে। আল্লাহ, আমারে ওর রূপটা দিলি না কেন? বাইরে বৃষ্টি ঘন হয়ে নামছে তখন। এবার হাঁসের শরীর থেকে চামড়াটা তুলে ফেলল জালালি। বাঁশের চোঙাতে সর্ষের তেল নেই, একটু তেল আনতে সে কোথাও যেতে পারছে না বৃষ্টির জন্য। সুতরাং সে অনেকক্ষণ ধরে শরীরটাকে সেঁকছিল, আর তার জন্য সেদ্ধ পোড়া এক ধরনের গন্ধ উঠছিল। এই সেদ্ধ পোড়া মাংস একটু নুন লঙ্কাতে ভেজে দুটো শানকিতে রাখল, এক টুকরো মুখে দিল, তারপর ফুট করে হাড়টা মুখ থেকে বের করে চেখে চেখে মাংসটা খাবার সময় দেখল হাঁসের পালকগুলো কখন সব বাতাসে ঘরময় হয়ে গেছে। গাছার ওপর কুপিটা দপদপ করে জ্বলছে। আলোটার দিকে চেয়ে ঘরময় পালকগুলো দেখে এবং চুরি করে হাঁস ভক্ষণের নিমিত্ত মনে মনে অসহায় হয়ে পড়ল জালালি। আবেদ আলী জানতে পারলে মারধর করবে, সেজন্য জালালি আর মাংসের হাড় না চিবিয়ে খুঁটে খুঁটে সব পালকগুলো তুলে বৃষ্টির ভিতর জলে নেমে গেল। জল ভেঙে অন্ধকারের ভিতর গোপাটের দিকে চলতে থাকলো। তারপর অসত্যের নিচে যে ঝোপ জঙ্গল ছিল সেখানে সব পালকগুলো ছড়িয়ে দিয়ে বলল, আল্লাহ, আমার ক্ষুধা পাইছে, আমি যাই। এখন বৃষ্টির জলে জালালির সব দুঃখ ধুয়ে যাচ্ছে। সুখের জন্য জালালি ঘরের দিকে ফিরছে। সে বিদ্যুতের আলোয় দেখল পাট ক্ষেত নুয়ে পড়েছে। সেই সব পাট ক্ষেত পার হলে জলের ওপর একটি আলোর বিন্দু ঘুরতে দেখল এবং সন্তর্পণে কান পাতলে শুনতে পেল যেন তখনও মালতী ওর হাসাটাকে ডাকছে, আয় আয়, তৈ তৈ। সে আর এতটুকু দেরি করল না। সে ঘরের ভিতর ঢুকে ঝাঁপ বন্ধ করে দিল, শরীর মুখ মুছল। এবারে একটু সময় নিয়ে গামছাটাকে ভালো করে প্যাঁচ দিয়ে পড়ল। একটা কাঠের টুকরোর ওপর বসে হাঁসের হাড় এবং গোস্ত চুষতে থাকলো জালালি। মনে হলো মালতী যেভাবে ডাকছে এখনই হয়তো হাঁসটার শানকির ওপর ডেকে উঠবে। সে গপ গপ করে এবার মাংস ছিঁড়ে খেতে থাকলো অথবা গিলতে থাকলো। সে কিছুতেই হাঁসটাকে শানকির ওপর আর প্যাক প্যাক করে ডেকে উঠতে দিল না। বৃষ্টি থামলে শামসুদ্দিন ঘরের দিকে ফিরল। ধনু শেখ নৌকা বাইছিল। দূরে ধান ক্ষেতের ভিতর অন্য একটি আলো দেখে মালতীর কণ্ঠ শুনে বুঝল মালতী এখনো হাঁসগুলি পায়নি। মালতী এবং অমূল্য প্রাণপণ ডাকছে, আয় আয়, তৈ তৈ। এবং এই শব্দ গ্রাম মাঠ পার হয়ে বহু দূর চলে যাচ্ছে। বড় দুঃখের এই ডাক, বড় কষ্টের। মালতীকে অনেক দিন পর শামু এই মাঠে দেখল, কি যেন অন্বেষণ করে বেড়াচ্ছে। অমূল্য নৌকা বাইছিল। ধান ক্ষেতের ভিতর, পাট ক্ষেতের ভিতর অথবা অন্য কোনো ঝোপ জঙ্গলে হাঁসটা ভয় লুকিয়ে আছে কিনা দেখছে মালতী। এ সময় মালতী দেখল অন্য একটা নৌকা, পাটাতনে শামসুদ্দিন। শামসুদ্দিন যেন কিছু বলতে চাইছে। হ্যারিকেনের আলোতে শামসুদ্দিনের মুখ স্পষ্ট। মালতী এক বিজাতীয় ঘৃণাবোধে শামুর সঙ্গে প্রথমে কথা বলতে পারল না। শামু যেন হালে তামাশা দেখছে। মালতীর কান্না পাচ্ছিল হাঁসটার জন্য। সে মাথা নিচু করে বসে থাকল। শামসুদ্দিনকে দেখে কোনো কথা বলল না। শামু আজ অপমানিত বোধ করল না, কারণ মালতীর এই বসে থাকাটুকু সহায় সম্বলহীনা নারীর মতো।
সুতরাং সে বলল, তোর হাঁসগুলি বাড়ি যায় নাই? হাসিগুলি গেছে, হাসাটা যায় নাই। মালতী সংক্ষিপ্ত জবাব দিচ্ছিল। মালতী মাথা নিচু করে বসেছিল। চারদিকে ভিজা বাতাসের গন্ধ, চারদিকে আঁধার আরো ঘন ঘন হয়ে নামছে। শামু এবং অমূল্য দুজনে মিলেই এবার ডাকতে থাকলো, আয় তৈ তৈ। কোথাও কোনো হাঁসের শব্দ পাওয়া যাচ্ছে না, শুধু অসত্য গাছটায় জোনাকি জ্বলছে, নিচে হাঁসের পালক উঠছে, পালকগুলো জলে নৌকার মতো ভেসে বেড়াচ্ছে। শামু, অমূল্য এবং মালতী গলা মিলিয়ে ডাকলো। ওরা লণ্ঠন তুলে ধান গাছের ফাঁকে অন্বেষণের সময় দেখল জলে ইতস্তত হাঁসের পালক ভেসে যাচ্ছে। গোপাটের অসত্য গাছটার নিচে এসে যথার্থই মালতী ভেঙে পড়ল। পালকের ধূসর রং, অসত্যের ঘন জঙ্গল সব মিলে সে হাঁসটার মৃত্যু সম্বন্ধে সচেতন হতেই ডুকরে কেঁদে উঠল। এই কান্নার জন্যই হোক অথবা পালকের অবস্থানের জন্যই হোক, শামসুদ্দিন বিকেলের কিছু কিছু ঘটনা প্রত্যক্ষ করতে দেখল জঙ্গলের ফাঁকে যেন জালালির মুখ। সুতরাং অযথা সে আর হাঁসটাকে খুঁজল না। সে জানত এই হাঁসগুলিকে মালতীর সন্তানবৎ স্নেহে লালন করে আসছে। মালতী বিধবা, সুতরাং বিধবা যুবতীর একমাত্র সম্বল। শামু রাগে দুঃখে প্রথমে কথা বলতে পারল না। জালালির মুখটা ওর চোখের ওপর কেবল ধূর্ত শেয়ালের মতো ভেসে উঠছে এবং মালতীর বেদনা বোধ শামুকে প্রতিহিংসা পরায়ণ করে তুলল। শামু বলল, বাড়ি যা মালতী। অমূল্য বলল, চলেন দিদি। শামু বলল, কান্দিস না মালতী। মালতী এবার চোখ তুলল এবং শামুকে দেখে ভাবল, সেই শামু যার চোখ ছোট এবং গোল গোল ছিল, সেই শামু যে শান্ত ছিল এবং মালতীর দুঃখে কৈশোর বয়সে কাতর হতো। শামু যেন আজ যথার্থই দাড়ি গৌফিন পুরুষ। শামু যেন এক হিন্দু যুবকের মতো আজ পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং মালতীর দীর্ঘদিনের ঘৃণাবোধ সরে গেল। সে অনেকক্ষণ নির্বোধ বালিকার মতো শামুর মুখের দিকে তাকিয়ে থাকল, কিছু বলল না। নৌকা দুটো পাশাপাশি ছিল, হ্যারিকেনের আলোতে ওদের মুখ স্পষ্ট ছিল। গ্রামের ভিতর থেকে কুকুরের ডাক জলের ওপর দিয়ে ভেসে আসছে। বিশ্বাস পাড়াতে হ্যাজাগের আলো এবং আকাশে অস্পষ্ট মেঘের ছায়া। কিছু নক্ষত্র যেন মালতীর শোকতাপকে আরো গভীর করছে। এই শোকতাপ শামুর ভেতরেও সংক্রামিত হলো। শামসুদ্দিন বালক বয়সে এই গ্রাম মাঠ পার হয়ে বাপের হাত ধরে ধরে কোথাও চলে যাচ্ছে, যেন চারিদিকে ঢাক ঢোল বাজছে, চারিদিকে পাইক বরকন্দাজ। ওর বাপ দুর্গা ঠাকুরের সামনে লাঠি খেলা দেখাচ্ছে। শামুর মনে হলো সেই সব কীর্তিমান পুরুষেরা আজ অথর্ব এবং এক নতুন ভাবধারা, নতুন ধর্মবোধ মানুষকে সংকীর্ণ করে তুলছে। সে জালালির উপর যথার্থই ক্ষেপে গেল। সে মনে মনে বলল, শালির পেটে পাড়া দিয়ে গোস্ত বাইর করব। শামুর নৌকা ক্রমশ দূরে সরে যেতে থাকল, ক্রমশ অদৃশ্য হতে থাকল। পিছনে অমূল্য, মালতী এবং হ্যারিকেনটা পড়ে থাকছে। হ্যারিকেনের আলো কিছু দূর পর্যন্ত অন্ধকারটাকে ঠেলে রেখেছিল। শামু যত দূরে সরে যেতে থাকলো তত মালতীর মুখ অস্পষ্ট হতে থাকলো। মালতী যেন এক রহস্যময়ী নারী। বৃষ্টির জল ধান গাছ থেকে টুপটাপ জলে এবং নৌকার পাটাতনে ঝরছে, ঠিক মালতীর চোখের জলের মতো। শামু দূর থেকে চিৎকার করে বলল, তুই বাড়ি যা মালতী। অমূল্যকে বলল, অমূল্য, নৌকা ঘাটে লইয়া যাও, রাইতের বেলায় মাঠ ময়দানে ঘুইরো না। নির্জনে মালতীর এই বসে থাকাটুকু শামুকে অসহায় করে তুলেছিল, কারণ কলজের ভিতর কৈশোরের কাঁটাটা বড় বেশি আজ খচখচ করছে। ধনু শেখকে নৌকাটা আবেদ আলীর ঘাটে সন্তর্পণে ভিড়িয়ে দিতে বলল শামু। বলল, লগের যান শব্দ না হয়। শামু সন্তর্পণে পা টিপে টিপে ওপরে উঠতে থাকলো। ওকে হাঁটু পর্যন্ত কাদা ভাঙতে হলো। এখন ঝোপ জঙ্গল থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে। এখনো গাছ থেকে টুপটাপ বৃষ্টির ফোঁটা বাতাসে ঝরে পড়ছে। ঘরের ভিতর স্তিমিত আলো, ভিতরে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আবেদ আলী নেই, জব্বর গেছে বাবুর হাটে এবং জোটনও অনুপস্থিত। বড় ভুতুরে মনে হচ্ছিল। সে ঝোপের বেতপাতা সরিয়ে বেড়ার ফাঁকে চোখ ঠেলে দিল। দেখল ছোট এক লম্ফ জ্বলছে,
জালালি প্রায় নগ্ন হয়ে বসে আছে পেড়িতে। সে শানকির সব হাড় চুষছিল। হাড়ে কোনো গোস্ত লেগেনি। সে দাঁতের ফাঁকে হাড়গুলোকে মরমর করে ভেঙে খাচ্ছিল, তারপর পানি খাচ্ছে। শামু দেখল পানির ওপর যে ধূর্ত শেয়ালের মুখটা ভেসেছিল জালালির। সারাদিন পর গোস্ত ভক্ষণে সে মুখ সহজ এবং সুন্দর। সে মুখে আল্লাহর দোয়া। পানি খেতে খেতে দুবার সে তার আল্লাহর নাম স্মরণ করল। শামু গরিব এই মানুষগুলির জন্য ফের অরণ্যের ভিতর হেঁটে যেতে চাইছে। সুতরাং মালতীর হাঁস চুরির কথা অথবা জালালির পেট পাড়া দিয়ে গোস্ত বের করার কথা সব কেমন যেন মন থেকে নিঃশেষে মুছে গেল। কারণ জালালি একটা ছেঁড়া হোগলা পেতে এখন নামাজ পড়ছে। রসুলের মতো মুখ, সামনে 2 হাত প্রসারিত জালালির। শামসুদ্দিন কিছুই বলতে পারল না। দীর্ঘ এই সংসার যাত্রার আসরে সে যেন কাল নেমির মতো এক অলিক লঙ্কা ভাগে মত্ত। ওর পা সরছিল না, মাটির সঙ্গে পা গেঁথে যাচ্ছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 8ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।